আসসালামু আলাইকুম। আজ ২৩ জুন ২০২৫ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন নিতে মুসলিম রাষ্ট্রগুলোকে পাকিস্তানের আহ্বান। মধ্যপ্রাচ্য থেকে পালাচ্ছে মার্কিন নাগরিকরা। ইসরায়েলে টানা বেজে চলছে সাইরেন, নেতানিয়াহুকে হুঙ্কার দিল স্পেন। এবার বিস্তারিত। শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরানে ইসরায়েলের আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে এবার কড়া সমালোচনা করেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টি পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের বিশ্ব সম্প্রদায়ের নীরবতার সমালোচনা করেন তিনি। তবে সবাইকে সতর্ক করেন বিলাওয়াল ভুট্টো। বলেন, যদি আমরা ইরানিদের জন্য কথা না বলি, তবে যখন তারা আমাদের পিছু নেবে তখন আর কেউ অবশিষ্ট থাকবে না। বিলাওয়াল এমন সময় এই মন্তব্য করলেন যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে উড়ো খবর ভেসে বেড়াচ্ছে যে ইসরায়েলের এর পরের টার্গেট পাকিস্তান। তবে এই খবরের কোনো সত্যতা বা কোনো নির্ভরযোগ্যতা পাওয়া যায়নি। এমন এক সময়ে সোমবার জাতীয় পরিষদের এক অধিবেশনে তিনি বলেন, প্রথমে তারা ফিলিস্তিনের পিছু নিল, কিন্তু বিশ্ব নীরব থাকলো, কারণ তারা ইসরায়েল। এরপর তারা লেবানিজদের পিছু নিল, কিন্তু আমরা কিছু বলিনি, কারণ আমরা লেবাননি ছিলাম না। এরপর তারা ইয়েমেনিদের পিছু নিল, কিন্তু আমরা চুপচাপ রইলাম, কারণ আমরা ইয়েমেনি নই। এখন তারা ইরানের পিছু নিয়েছে। আমরা যদি চুপ থাকি, তবে যখন তারা আমাদের পিছু নেবে তখন আর কেউ থাকবে না। তিনি আরও বলেন, ইসরায়েলি শাসনের এই আগ্রাসন বন্ধ করতে হবে। ইসরায়েলের গণবিধ্বংসী যুদ্ধাবস্থা আমাদের সবাইকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। বিলাওয়ালের বক্তব্য উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে নিরাপত্তা শঙ্কা বাড়ায় লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরে যেতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে ইসরায়েল ছাড়তে চাওয়া মার্কিন নাগরিকদের জন্য জরুরি বিমানের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পররাষ্ট্র দপ্তর জানায়, অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল ও অনিশ্চিত হওয়ায় বৈরুতে অবস্থিত দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে লেবানন ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের একাধিক অভ্যন্তরীণ ও প্রকাশ্য নোটিশে বলা হয়েছে, সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের জন্য সতর্কতা বাড়ানো হয়েছে। ইসরায়েল ও ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা ও পাল্টা হামলার সম্ভাবনার মধ্যে এই সতর্কতা আরও জোরদার করা হয়েছে। ওয়াশিংটনের আশঙ্কা, ইরান যে কোনো সময় যুক্তরাষ্ট্রের স্বার্থে পাল্টা হামলা চালাতে পারে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য কঠোরভাবে সতর্ক থাকা এবং স্থানীয় পরিস্থিতির উপর নজর রেখে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলার আহ্বান জানিয়েছে ইরানের সাধারণ নাগরিক থেকে শুরু করে রাজনীতিবিদ ও রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল 3 মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটির একটি মানচিত্র প্রকাশ করেছে, যেগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। এর মধ্যে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিও রয়েছে। চ্যানেল 3 এর উপস্থাপক মেহদি খানালিজাদেহ বলেন, এটা এখন আগের চেয়ে স্পষ্ট, কেবল ইরানি জাতির জন্য নয়, বরং এই অঞ্চলের সব জনগণের জন্য। সব মার্কিন নাগরিক ও সামরিক কর্মীরা এখন বৈধ লক্ষ্যবস্তু। আমরা আলোচনা করেছিলাম এবং কূটনৈতিক পথে এগোচ্ছিলাম, কিন্তু আপনি আমাদের সেনাদের রক্ত ঝরিয়েছেন। ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটনে 50,000 মার্কিন সৈন্যের কফিন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। খামেনি সমর্থিত কেহান পত্রিকার অতি রক্ষণশীল প্রধান হোসেইন শরীয়ত মাদারি লেখেন, এখন আমাদের পালা। প্রথম পদক্ষেপ হিসেবে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ওপর অবিলম্বে ক্ষেপণাস্ত্র বর্ষণ করার। তিনি ইরানের প্রতি কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করার জন্য তার দীর্ঘদিনের আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং বলেন, তেহরানকে অবশ্যই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে জাহাজ প্রবেশাধিকার বন্ধ করতে হবে। ইরানের সংসদের অন্যতম ডানপন্থী সদস্য হামিদ রাসাইও বলেন, ইরানের অবশ্যই সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত করতে হবে।
ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের কাছে ইসরায়েলের সঙ্গে থাকা সম্পর্ক চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত করার আহ্বান জানাবেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। সোমবার স্পেনের সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। খবর এ নিউজের। তিনি বলেন, গাজায় মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এই সিদ্ধান্ত প্রয়োজন। এছাড়া তিনি জানান, ইউরোপীয় কাউন্সিলকে তিনি অনুরোধ করবেন যেন ইসরায়েলে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পাশাপাশি যে বা যারা দ্বিরাষ্ট্র সমাধানকে ক্ষতিগ্রস্ত করছেন তাদের ওপর নিষেধাজ্ঞা চাইবেন তিনি। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথমবারের মতো মুখ খুলে বলেছেন, আমরা ইসরায়েলি শত্রুর কঠোর শাস্তি নিশ্চিত করব। তিনি যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে সতর্ক করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে শাসন পরিবর্তন ঘটানোর ইঙ্গিত দিয়ে বলেন, যদি বর্তমান ইরানি সরকার দেশের উন্নয়ন করতে না পারে তাহলে শাসন পরিবর্তন কেন হবে না। গত 13 জুন থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে দফায় দফায় হামলা চলছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা ফোর্দো, নাতানজ ও ইস্ফাহানে হামলা চালায়। হামলার বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে পূর্বেই সমন্বয় ছিল। ইসরায়েলি বিমান ও মিসাইল ইউনিটও ইরানে পৃথকভাবে হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ভূগর্ভস্থ পারমাণবিক বাংকার লক্ষ্য করে বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না বলে জানিয়েছে দেশটির পরমাণু সংস্থা। ফোর্দো থেকে গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা জানায়, হামলার পর যেসব স্থাপনা থেকে আশপাশে বিকিরণের মাত্রা বাড়েনি বলে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে চীন ও রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে ও জাতিসংঘে স্থায়ী শান্তির আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, সৌদি আরব সবাই বরাবরের মতো কূটনৈতিক সমাধানের পক্ষে আছে। মেক্সিকো, চিলি, কিউবা ও ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের হামলার বিরোধিতা করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। ইসরায়েলের টানা বেজে চলছে সাইরেন, আর একের পর এক শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর জেরে সেন্ট্রাল ও দক্ষিণ ইসরায়েলের অনেক এলাকায় বিমান হামলার সতর্কতা হিসেবে সাইরেন বেজে উঠছে। বিশেষ করে আসদোদ ও লাচিস শহরে এবং পশ্চিম জেরুজালেমের কাছাকাছি কয়েকটি জায়গায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, জেরুজালেমে সাইরেন বাজা মাত্রই ইসরায়েলি সংসদের সদস্যরা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান। ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে সোমবার সাংবাদিকদের রিপোর্ট করা নিষিদ্ধ করা হয়েছে। তাই অনেকে পাশের দেশ জর্ডান থেকে খবর সংগ্রহ করছেন। এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই হামলায় এখন পর্যন্ত 450টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এর মধ্যে অন্তত 4টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত এনেছে। সেখানকার মানুষজন জানিয়েছেন, টানা 35 মিনিট ধরে সাইরেনের আওয়াজ শোনা যায় এবং সেই সঙ্গে প্রবল বিস্ফোরণের শব্দ। তবে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি, কারণ ইসরায়েলের সেনাবাহিনী কোনো ভিডিও বা তথ্য প্রকাশে কড়া নিষেধাজ্ঞা দিয়েছে। তাই বাইরের দুনিয়া সঠিকভাবে জানতে পারছে না আসলে কি ঘটছে। গত 10 দিনে ইরানের হামলায় ইসরায়েল বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেন্ট্রাল ইসরায়েলে, তবে হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরেও বারবার হামলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গতকাল ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে এক হামলা চালায়। সেই সময় কোনো সাইরেন বাজেনি। পরে ইসরায়েলের সেনাবাহিনী নিশ্চিত করে যে এটি একটি ইরানি ক্ষেপণাস্ত্র ছিল। এটি ভুল করে ছোড়া নিজের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছিল না। ইসরায়েলের ওপর একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর এই হামলা চালানোর কথা জানিয়েছে। বড় ধরনের এই হামলার পরই ইসরায়েলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এর জেরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেশ কিছু শহরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, দক্ষিণ ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশন নিশ্চিত করেছে যে একটি ক্ষেপণাস্ত্র কৌশলগত অবকাঠামো স্থাপনার কাছে সরাসরি আঘাত লেগেছে। এর ফলে আশপাশের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এক বিবৃতিতে IEC জানায়,
দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের লক্ষ্যে আমাদের টিমগুলো এখনই ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। এ সময় অবকাঠামোর মেরামত এবং নিরাপত্তা ঝুঁকি অপসারণের কাজ চলছে, যা নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে পরিচালিত হচ্ছে। এদিকে হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে সাইরেন বাজতে থাকে, ফলে নাগরিকদের দীর্ঘ সময় আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে হয়। ইসরায়েলের চ্যানেল 13 জানায়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে এবারই ইসরায়েলিরা সবচেয়ে দীর্ঘ সময় আশ্রয়কেন্দ্রে কাটালো। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ঘোষণা করে তারা ইসরায়েলের ওপর একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম জানায়, এই হামলায় কঠিন ও তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ব্যবহারের পাশাপাশি এমন কৌশল ব্যবহার করা হয়েছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। তাদের ভাষ্য অনুযায়ী ইসরায়েলের 5টি স্থানে সাফাদ, তেল আবিব, আশকেলন, আশদোদ এবং বেইসানে রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এই হামলার পর এখনও পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। যুক্তরাষ্ট্রের হামলার জবাব কঠোরভাবে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। এমনকি ইরানের শক্তি নিয়ে সন্দেহ বা দ্বিধা না করতেও সতর্ক করে দিয়েছেন তিনি। সোমবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। সংবাদ মাধ্যমটি বলছে, পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কঠোর প্রতিক্রিয়া জানাবে বলে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি দিয়েছেন। একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিও বক্তব্যে তিনি বলেন, আমাদের ইতিহাসে আমেরিকার মুখোমুখি আমরা বহুবার হয়েছে। যখনই তারা আমাদের দিকে এগিয়ে এসেছে, তারা তীব্র ও শক্তিশালী জবাব পেয়েছে। তিনি আরও বলেন, আমরা লড়ব নিজেদের সম্মান, স্বাধীনতা ও সুখের জন্য। শহীদের সংখ্যা আমাদের থামায়নি, বরং সাহস দিয়েছে। আমাদের শক্তি নিয়ে সন্দেহ করো না। জেনারেল হাতামি সম্প্রতি ইরানের সেনাবাহিনীর শীর্ষ পদে দায়িত্ব নিয়েছেন। কয়েকদিন আগেই তিনি এ পদে নিয়োগ পান। মূলত ইসরায়েলের সাম্প্রতিক হামলায় নিহত শীর্ষ সামরিক কর্মকর্তাদের জায়গায় নতুন নেতৃত্ব বসানো হচ্ছে। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। এবার বাংলাদেশ প্রসঙ্গ। দীর্ঘ 40 দিন টানা বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রধান কার্যালয়ের নগর ভবনের প্রধান ফটক। চালু হয়েছে আংশিক সেবা কার্যক্রম। সোমবার সকাল থেকে নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ দেন। এদিকে নগর ভবনে সকাল থেকে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি বাড়লেও ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া সহ কয়েকজন প্রকৌশলীর কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। এদিন সকাল 9টা থেকে ডিএসসিসির কিছু কর্মকর্তা কর্মচারী নগর ভবনের ভেতরে প্রবেশ করা শুরু করেন। পরে আংশিকভাবে শুরু হয় নাগরিক সেবা কার্যক্রম। এর ফলে গত 14 মে থেকে শুরু হওয়া অচলাবস্থার কিছুটা নিরসন হলো। এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে তার সমর্থক ও সিটি কর্পোরেশনের কিছু কর্মচারী আন্দোলনে নামেন, যার ফলে প্রায় 1.5 মাস নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘদিন পর নগর ভবন খুলে দেয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সহ গুরুত্বপূর্ণ কিছু সেবা পেতে নাগরিকেরা নগর ভবনে ভিড় করছেন। এ সময় কেউ কেউ অভিযোগ করেন, এখনও পুরোদমে সেবা শুরু হয়নি, তবে আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের ব্যক্তিগত সম্পর্কের অন্তরঙ্গ ছবি ফেসবুকে অথবা সামাজিক অন্য যোগাযোগ মাধ্যমে আপলোড করা থেকে বিরত থাকুন। বর্তমান এই প্রযুক্তির বিপুল বিকাশের সময়ে এইসব অন্তরঙ্গ ছবি দিয়েই ফাঁদ তৈরি করা হতে পারে আপনার জন্য। সেই জন্যে আপনি ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ বা অন্য যে কোনো মাধ্যমে আপনার একান্ত ব্যক্তিগত অন্তরঙ্গ ছবিগুলো প্রকাশ করবেন না। যদি কোনো না কোনোভাবে এগুলো মোবাইলেও আপনি রাখেন, তাহলে যে কোনো সময় মোবাইল হ্যাকিংয়ের মাধ্যমে এগুলো অন্যের হাতে চলে যেতে পারে। সেই জন্যে ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি যেমন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করবেন না, ঠিক তেমনি আপনি আপনার ইলেকট্রনিক ডিভাইস মোটা দাগে মোবাইল ফোনে রাখবেন না। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমপক্ষে 10 সদস্য নিহত ও বেশ কয়েকজন
আহত হয়েছেন। দেশটির ইয়াজাদ প্রদেশে ইসরায়েলি হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইআরজিসির বেশ কয়েকজন কর্মীও এ হামলায় আহত হয়েছেন, তবে তাদের সংখ্যা কত তা উল্লেখ করা হয়নি। তবে ইসরায়েল বলছে, গত 13 জুন থেকে শুরু করা হামলায় ইরানের 2 ডজন সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। কঠিন এক পরিস্থিতির মধ্যে পড়েছে পাকিস্তান। প্রশ্ন একটাই, নিজেদের প্রতিবেশী দেশ ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার সমর্থন না করেই কিভাবে তারা হোয়াইট হাউসের সঙ্গে সম্পর্ক জোরদার করতে পারে, আবার প্রতিবেশী দেশেরও পাশে থাকতে পারে। গত শনিবার পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সত্যিকারের শান্তির দূত বলে প্রশংসা করে। সেই সঙ্গে ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু 24 ঘন্টা পরই ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে ইসরায়েলের পক্ষে সক্রিয়ভাবে যোগ দেয়। এটিকে পাকিস্তান বর্বরতা বলে আখ্যা দিয়েছে। ট্রাম্পের অসাধারণ রাষ্ট্রনায়কত্বের প্রশংসা করার পর এখন পাকিস্তান সেই হামলার কঠোর নিন্দা করছে, বলছে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। পাকিস্তানের হঠাৎ এই পরিবর্তন অনেকে নজরে এনেছেন। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি রাজনীতিক ও সাধারণ মানুষ বিব্রতকর এবং লজ্জাজনক শব্দ ব্যবহার করছেন। যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি বলেছেন, তেল মারা কখনো নীতিমালা হতে পারে না। পাকিস্তানের সিনেটের প্রতিরক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মোশাহিদ হুসাইন প্রথমে ট্রাম্পকে নোবেল দেওয়ার সুপারিশকে সমর্থন করেছিলেন, বলেছিলেন ট্রাম্পের অহংকারে ঘি ঢাললেও সমস্যা নেই, কারণ ইউরোপীয়রা তাই করেছে। কিন্তু একদিন পর তিনি বলেছেন তিনি সরকারের নিন্দা সমর্থন করেন এবং পাকিস্তানের উচিত সেই সুপারিশ প্রত্যাহার ও বাতিল করা। তিনি ট্রাম্পকে যুদ্ধবাজ বলে আখ্যা দেন। বিবিসি বলছে, পাকিস্তানের এই ভারসাম্য রক্ষা এখন ভয়াবহ কঠিন হয়ে পড়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।